আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্কোয়াড্রন লিডার সোহানা চৌধুরী আপনাকে। এ পর্যায়ে আমি প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি প্রশিক্ষণার্থী জনাব কে এম খালিদ হাসান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, বাংলাদেশ, ঢাকা ওয়াসা। আপনাকে তিনি ডেটা সেন্টার ম্যানেজমেন্ট কোর্সের একজন প্রশিক্ষণার্থী ছিলেন। কে এম খালিদ হাসান। খালিদ হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? পরবর্তী ইভেন্টে যান আপনি, জিয়া ভাই। জিয়া ভাই পরবর্তী ইভেন্টে চলে যান। ওকে ওকে। এ পর্যায়ে আমি অনুরোধ করব বিশেষ অতিথি মহোদয়ের পক্ষ থেকে ডক্টর এম মোশাররফ হোসেন, এফসিএ চেয়ারম্যান, বীমা উন্নয়ন কর্তৃপক্ষ মহোদয়কে। ডক্টর এম মোশাররফ হোসেন স্যার ইন্স্যুরেন্স এবং ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট হিসেবে কাজ করেন। তিনি দুটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ছিলেন এবং একটি লিডিং মার্চেন্ট ব্যাংকের সিইও ছিলেন। আমি স্যারকে বিনীত অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কি শোনা যায় জিয়াউল সাহেব? স্যার শোনা যাচ্ছে স্যার। ভেরি গুড আফটারনুন টু ইউ অল। ফার্স্ট অফ অল, আসলে অনেক বড় ফোরাম, প্রায় 282 জনের প্রোগ্রাম। এই প্রোগ্রামের সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন, প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, অ্যান্ড আমি ডিলাইটেড স্যারের এই প্রোগ্রামে আসতে পেরে, যিনি আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট এবং বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার স্যার। আমি শুধু অন্যদেরকে অ্যাড্রেস করার আগে চিফ গেস্ট স্যারকে অ্যাড্রেস করলেই আমার থ্রাস্ট মিটবে না, কেননা স্যারের আমি যতটুকু আমার জানা সীমিত পরিসরে, সেটা হচ্ছে যে হি ইজ দি ব্রেইন চাইল্ড অফ ডিজিটাল বাংলাদেশ। 2008 সনে যখন ম্যানিফেস্টো দেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগের, তখন স্যার হ্যাজ হ্যাড দি prime role in giving the direction towards this digitization, এবং সেটা তখন কেউ কেউ আপনার ঠাট্টা করছিলেন, আমরা দেখেছি, কেউ এটাকে আনরিয়ালিস্টিক বলেছিলেন, বাট টুডে ইউ হ্যাভ সিন দি রেজাল্ট। সেটা হচ্ছে আজকে এটা রিয়ালিটি, এটা আজকে আমাদের হাতের মধ্যে। এবং বিকজ অফ দিস digitization, because of taking the goal of digital Bangladesh, probably we have become the fastest growing country in the world in terms of GDP growth. This is my reading, this is my perception. And we must keep on record this very unique contribution towards the countries moving forward. বলে দিলেন বিজয় নামক একটা বিজয়, যেটা দিয়ে আমরা আমাদের সরকারি যে নির্দেশনা যেটা রয়েছে, যে বাংলা করসপন্ডেন্স, সেই জিনিসটাকে আমাদের ফ্রেন্ডলি করে দিয়েছে। আমরা আমাদের, আমি যদিও অ্যাকাউন্টেন্সি প্রফেশনের, সেখানে আমাদের আইটি কিছু অংশ পড়তে হতো, সেখানে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, গার্বেজ ইন, গার্বেজ আউট, সামথিং লাইক দ্যাট, এগুলো আমাদেরকে ছোট করে পড়তে হতো। তো সেখানে ইউজার ফ্রেন্ডলিনেস, এইটা একটা বড় বিষয়। স্যার যত লুসিড ভাবে, এবং আমি আমার প্রফেশনেও, অ্যাকাউন্টেন্সি প্রফেশনেরও বই দেখেছি স্যারের হাত থেকে আসা। সো ইনফ্যাক্ট আজকে স্যারকে আমরা রিগার্ড করি ফ্রম অল অফ দি কমিউনিটি ফর গিভিং হিজ contribution towards digitization, for making the entire society digital prone. এটার জন্য আমি আমাদের চিফ গেস্ট অনারেবল মিনিস্টার স্যারকে, আমাদের ইন্স্যুরেন্স পরিবারের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করার সুযোগ পেয়েছি, এর জন্য কৃতার্থ মনে করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং
at this very eve of the program, আমি একটুখানি স্যার নিশ্চয়ই জানেন আমরা যেই সেক্টর, আমি পার্টিকুলারলি যে সেক্টর নিয়ে কাজ করছি, এইটা পেছনে রয়ে আছে বিকজ দিস ইজ ভেরি টেকনিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স, প্লেয়িং উইথ দি আনসার্টেনিটিস, প্লেয়িং উইথ দি রিস্কস। এবং এই সেক্টরে কাজ করেছেন, চাকরি করেছেন আমাদের জাতির পিতা, যিনি না হলে আমাদের এই জাতিসত্তা আমরা পেতাম না, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং স্যার এটা আপনি জেনে থাকবেন, অ্যাজ দি ফ্রিডম ফাইটার 1960 সালের দিকে তখন স্যার মার্শাল ল ছিল এবং অন দ্যাট পার্টিকুলার পিরিয়ড পলিটিক্স ব্যান্ড ছিল। তো পলিটিক্স করা যায় না, ওনাকে আপনার নজরে নজরে রাখা হয়, ওনার কোনো কিছুতেই ইভেন সব কিছুতেই ওনাকে নজরবন্দি রাখা হয়। তখন কি করবেন? তখন উনি বেছে নিয়েছিলেন কিন্তু ইন্স্যুরেন্স, যাতে করে উনি মানুষের কাছে যেতে পারেন, যাতে করে মানুষকে অ্যাসিমিলেটেড রাখতে পারেন, যাতে করে ওনার পলিটিক্সটাকে কন্টিনিউ করতে পারেন। সেই সুবাদে উই আর ক্লেমিং that insurance sector as a sector should be declared as the corporate freedom fighter. It is sir, apni as a lawmaker, as a policy maker, as a country's একটা ডিরেকশন দেওয়ার গার্ডিয়ান হিসাবে আমরা আপনার কাছে ফিল্মজি হয়তো হয়েছে কথাগুলো, এটা স্যার আপনার নলেজে দিলাম যে আমাদের জাতির পিতা আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে পদচারণা ছিল। এনিওয়াইজ, এরপরে আমি দেখেছি আমাদের সাথে স্পেশাল গেস্ট, আমার সাথে আমার শিক্ষক, আমাদের মেন্টর একেএম আফতাবুল ইসলাম স্যার আছেন, সেন্ট্রাল ব্যাংকার, guiding the central bank, macroeconomy, এবং besides he has had very robust role in leading so many public organizations, SME, some other business chamber like AmCham, you must know, and he is very successful entrepreneur in various sectors, including IT, including digital corpus of our country. So স্যারকে আমরা পেলাম এবং মাঝে মধ্যে স্যারের সাথে আমার নলেজ শেয়ারিং হয়। উই আর কনসিডারিং আওয়ারসেলভস অ্যাজ এ ক্যান্ডেল লাইট in front of my mentor Aftabul Islam sir, seeing his wisdom and knowledge. And then I can see some apex personalities. তার মধ্যে হচ্ছেন আব্দুর রহমান খান, জিহাদ সাহেব সেক্রেটারি, জিয়াউল সাহেব যিনি অ্যাঙ্করিং করছেন, কাউন্সিলর্স অফ বিসিএস, and then trainees, সাংবাদিক ভাই ও বোনেরা। ইনফ্যাক্ট ছোট করে বেশি দূর আমি যাব না, কারণ স্যারের কথা শোনার জন্যই আমি এখানে এসেছি এবং আমি ডিলাইটেডও আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। যদিও এটা শেষে বলতাম, কিন্তু আমার কাছে বেশি করে এটা ইম্পর্টেন্স পাচ্ছে দেখে আমি প্রথমেই ছোট করে বলছি। ডিজিটাল বিষয়টা, ডিজিটাল অপারেশন, অটোমেশন, এই জিনিসটা আমার কাছে পার্সোনালি এটা হচ্ছে একটা প্রায়োরিটাইজ করলে নাম্বার ওয়ান প্রায়োরিটি ইস্যু। কারণ উইদাউট ডিজিটাইজেশন তাহলে বলা হয় যে you can pass your road keeping your eyes closed. তো কি কারণে এটা? কারণ হচ্ছে digital system gives us data and data gives us direction in taking decision. So decision support system এর জন্য digitization has got the paramount importance. এই জন্য আপনারা যেটা সরি, আমি কি এখন ঠিক আছি? শুনতে পাচ্ছি স্যার। ওকে, সো আমি যেটা বলার চেষ্টা করেছি যে আপনারা যে অঙ্গনে কাজ করছেন, ইউ আর লাকি, বিকজ এইটার কন্ট্রিবিউশন মানুষের জীবনকে সহজ করে দেওয়া, মানুষের যে কোনো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসকে ইজ করে দেওয়া, ডেটাগুলোকে সাজিয়ে দেওয়া, সো দ্যাট অ্যানালাইটিক্সটাকে ফ্রুটফুল করা, এই যে বিষয়গুলো, দ্যাট ইজ আমাদের সকল অপারেশনসকে আপনার ইজি করে দেওয়া। থিঙ্ক 20 years ব্যাক আমাদের কিন্তু আপনার ক্যাশ বইটা হাতে লিখতে হতো,
আমি অ্যাকাউন্টেন্সি প্রফেশনাল যেহেতু সেহেতু বলছি, এবং দিনের শেষে ওইটাকে আবার লেজারে নিতে হতো, আবার লেজারের থেকে আবার ট্রায়াল ব্যালেন্স করতে হতো, রিকনসিলিয়েশন করতে হতো, সো মেনি কাম্বারসাম ইস্যুস। আজকে কিন্তু সেই আপনার বুক কিপারের আর প্রয়োজন নেই, এবং যেটা আমরা পাচ্ছি ওয়ান সিঙ্গেল বাটন প্রেস করে আমি আমার রেজাল্ট পেয়ে যাচ্ছি। এইটা হচ্ছে ব্লেসিংস অফ দিস ডিজিটাইজেশন। এনিওয়াইজ, এবং সেই দিক থেকে বলতে গেলে আমি খুবই দেখে আপনাদের অ্যাক্টিভিটিস দেখে, আপনার বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফ্রি যে ট্রেনিংটা আপনারা রেন্ডার করছেন, এটা আমাদেরকে আরো আলোকিত করছেন, এবং ট্রেনিং এডুকেশন এটা আপনার একটা সোসাইটির সব থেকে বেশি ইল্ড গিভিং ইনভেস্টমেন্ট। একটা সোসাইটিতে বা একটা দেশে, আমি যদি বড় করে দেশের থেকে আসি, সেই দেশটি তত বেশি উন্নত যেই দেশটি শিক্ষাতে বেশি ইনভেস্ট করে, শিক্ষাতে বেশি কনসেন্ট্রেট করে, এবং তেমনিভাবে সেই সোসাইটিটা বেশি আলোকিত, যে সোসাইটিতে পড়াশোনামুখী মানুষ বেশি থাকবে, এডুকেশন বেশি নিবে। আর সেই কাজটি আমি দেখেছি যে আপনারা ট্রেন আপ করছেন, প্রশিক্ষিত করছেন, শিক্ষার পরের যে টার্সিয়ারি এডুকেশন সেটা আপনারা ফোস্টারিং করছেন। এইটা দেখে আমি খুবই আনন্দিত, এবং আমি বলবো আমার একজন ফেলো কলিগ আজকে আপনাদের এই প্রোগ্রামে আছে, হি ইজ অলসো shouldering the training part, shouldering the responsibility of training part. I am happy to see that he is rendering this type of very holistic role. এবং আমার ইন্স্যুরেন্সের যেটাতে জাতির পিতা ছিলেন এবং যেই সেক্টরের কন্ট্রিবিউশন রয়েছে দেশের স্বাধীনতার সেই সময়টাকে ব্রিজিং করা, আদারওয়াইজ কিন্তু আপনার একটা বড় গ্যাপ হয়ে যেত সেই 60-এর দশকে। সেই সেক্টরেও আমরা কিন্তু বড় একটা প্রজেক্ট পেয়েছি ফ্রম দি গভর্নমেন্ট, যেটাতে আপনার অটোমেশন হচ্ছে about 70%। সো সেখানেও আমাদের যদি, এবং সেই জায়গাতে স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন, এইসব বিষয়গুলো রয়েছে, সেটা কি করে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সাথে ইন্স্যুরেন্স সেক্টরের একটা ব্রিজ করা যায়, আমরা এখান থেকে কিছু লাইট নিতে পারি, আলো নিতে পারি, জ্ঞান নিতে পারি। এইটা আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া সাহেব, যিনি হচ্ছেন আপনাদের ওইটার সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি পার্টিকুলারলি ট্রেনিং পার্টের, ওনাকে আমি অ্যাড্রেস করব, এবং উনিও আপনাদের সাথে আলাপ করবেন, যারা আপনারা অ্যাপেক্স প্যানেল আছেন বিসিএস এর, আপনারা হেল্প করবেন। অ্যাট দি এন্ড, লাস্ট বাট নট দি লিস্ট, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন মিনিস্টার স্যারকে আমি নিজে, স্যার আপনি জানেন লাইফ ইন্স্যুরেন্স, এটার মধ্যে স্যার আমি লাইফে ছিলাম, দুটো লাইফ ইন্স্যুরেন্সের, যেটা জিয়াউল সাহেব বলছে, আই ওয়াজ দি সিইও অফ 2 লাইফস এবং 2 লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ। ওইখানে স্যার অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন একটা করতে হয়, এবং ওইটা ম্যানুয়ালি করা যায় না, ওটা সবসময় করতে হয় একটা সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। তো তখন আমি ওইটাকে যাতে করে হেল্প করতে পারি, তখন আমি স্যার আপনার বই পড়তাম, প্লাস আমার অনেকগুলো বুকস ছিল, ভিজুয়াল বেসিক, ওরাকল 8i, এগুলো শেখার অনেক চেষ্টা করেছি, কিন্তু মুশকিল হয়েছে সিটিং ইন দি চেয়ার অফ সিইও, আমার অত সময় স্পেয়ার করার সুযোগ ছিল না। কিন্তু থ্রাস্ট রয়ে আছে যে কি করে আমি আমাকে আরো শানিত করতে পারি। আমার দুর্ভাগ্য হয়তো আমি এই রেজিমেন্ট না, আইটি রেজিমেন্ট না, কিন্তু আমার পুরো মন রয়ে আছে কি করে আইটি ওরিয়েন্টেড নিজেকে করা যায়, কি করে আইটির আরো জ্ঞান নিজেকে নেওয়া যায়, নিজের মধ্যে আনা যায়। ভেরি লাস্ট বাট নট দি লিস্ট, সেটা হচ্ছে যে আপনারা টার্সিয়ারি এডুকেশন দিচ্ছেন অ্যাজ ট্রেনিং। প্রাইমারি লেভেলে যারা আছে, প্রাইমারি এডুকেশন যারা নিচ্ছে চাইল্ড, তাদের আমরা জানি ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামিং ইজ আ ভেরি এসেনশিয়াল টুল, কারণ ব্রেন সেলগুলো কানেক্টিভিটি কুইকার হয়, কুইক ডিসিশন নিতে পারে, এবং ব্রেন ডেভেলপমেন্ট আপনারা জেনে থাকবেন হয় 14 থেকে 15 ইয়ার্স অফ এজের মধ্যে। তার আগের বাচ্চাদের জন্য প্রোগ্রামিং এর কোনো মডিউল আপনাদের এন্ড থেকে নেওয়া যায় কিনা কম্পিউটার সোসাইটি থেকে, তাহলে জাতি গঠনে আপনাদের ভূমিকা আরো বেশি শানিত হবে, বেশি বেগবান হবে। এইটুকু আমার থাকবে। অ্যান্ড লাস্ট, আপনারা যেটা চাইলেন, আই মাস্ট বিয়ার দ্যাট আউট,
যে this should be considered, ICT cadre should be considered number one priority among the whole lot of cadres. এটা স্যার আমাদেরও রিকমেন্ডেশন থাকবে ফ্রম দ্য ইন্স্যুরেন্স ফ্যামিলি, জাতির পিতার ফ্যামিলি। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডক্টর এম মোশাররফ হোসেন FCA স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আশা ব্যক্ত করলেন যে আপনার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সহযোগিতায় বিভিন্ন প্রোগ্রাম আমরা করতে পারি, এখানে স্যার আপনি জেনে খুবই আশ্বস্ত হবেন যে বর্তমান নির্বাচিত প্যানেলের মধ্যে এক্সিকিউটিভ মেম্বার এবং কাউন্সিলরদের মধ্যে অনেকেই প্রতিষ্ঠিত ট্রেইনার আছে বিভিন্ন বিষয়ের উপরে। এছাড়াও স্যার আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেনিং, নিয়োগ, পরীক্ষা এগুলি স্যার আমরা এবার আমার ইস্তেহারে দিয়েছি, আমরা এই সাপোর্ট গুলি দিব। স্যার আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যে মিটিংগুলি হয় আমরা আপনাকে সহযোগিতা করতে পারি, একত্রে কমপ্লিট করতে পারি স্যার। আপনি সেই সুযোগটি আমাদের দিবেন। থ্যাংক ইউ স্যার। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি জনাব AKM আফতাবুল ইসলাম FCA, পরিচালক, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ। আমি আফতাব স্যার সম্পর্কে আমি আসলে স্যারের ব্যাকগ্রাউন্ডটি দেখলাম, আমি খুবই আবেগ আপ্লুত যে স্যার অনেকগুলি বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, বিশেষ করে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট ছিলেন স্যার, এবং IT সেক্টরের ডেভেলপমেন্টের জন্য স্যার একটা ভাইটাল রোল প্লে করেছেন। স্যার প্রেসিডেন্ট ছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট ছিলেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ। ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনাদের প্রধান অতিথি আমাদের একজন এত কাছের একজন লোক আপনারা পেয়েছেন আজকে, সম্মানিত প্রধান অতিথিকে। উনি ভীষণ ব্যস্ত থাকেন সব জায়গাতে, উনি আরেকটা মিটিং থেকে উঠে এসছেন এই আপনাদের এই মিটিং এ, আজকের এই সম্মাননা অনুষ্ঠানে। বিশেষ অতিথি আমার ভীষণ প্রিয় একজন ব্যক্তিত্ব, ডক্টর এম মোশাররফ হোসেন FCA, one of the most talented and remarkable chartered accountant and an insurance legend and wizard of the nation, যাকে নিয়ে আমরা গর্ব করি। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে it is only Mr. মোশাররফ যে রাইট একটা সেক্টরের উনি ইজ এ প্রফেশনাল আমরা পেয়েছি, যেটা মোশাররফ হোসেন সাহেবকে। উনি চেয়ারম্যান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উনি চেয়ারম্যান বর্তমান। সম্মানিত আজকের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন, প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা হতে উত্তীর্ণ হয়ে আমরা একটা মধ্যম আয়ের দেশের কাতারে নাম লিখিয়েছি, এবং আমাদের মাথাপিছু আয় ভারত এবং পাকিস্তান থেকেও আমরা বেশি আছি। পাকিস্তান অলমোস্ট ডবল, এবং ভারতের থেকেও আমরা অ্যাবাউট 10-12% আমরা বেশি আছি এখন এই মুহূর্তে। আই এম টেকিং পার্সোনাল প্রাইড ইন দ্যাট। এবং তবে আমাদের আরো আর্থিক পরিমাণে উন্নতি করার জন্য যতগুলো বিষয় সহায়তা করতে পারে, তার মধ্যে প্রধান বিষয়টি হলো মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের মানব সম্পদ। এটা হলো সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে আমাদের প্রয়োজন, টু গ্রাজুয়েট ফ্রম দ্য মিডল ইনকাম গ্রুপ টু আমরা 1941 যে আমাদের ভিশনটা ওই জায়গাতে পৌঁছানোর জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিতে মানব সম্পদ। এটা হলো ওয়ান অফ দ্য ক্যাচি ওয়ার্ড। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল প্রযুক্তির উপর মানব সভ্যতা অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছে। এক সমীক্ষায় দেখা গেছে যে 2025 সালের মধ্যে সাইবার নিরাপত্তায় যে প্রতি বছর আমাদের $10 ট্রিলিয়ন খরচ হবে হোল ওয়ার্ল্ডের, 10 ট্রিলিয়ন। তাই আজকে অন্যান্য 4টি প্রশিক্ষণের সাথে সাইবার সিকিউরিটি কোর্সের যে প্রশিক্ষণার্থীদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। ইট ইজ দ্য
ইট ইজ দ্য নিড অফ দ্য ডে। এবং এই একটা প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিটা ব্যাংক, প্রতিটা অর্গানাইজেশন, প্রতিটা ইনস্টিটিউট এখন কিন্তু আনকেয়ার্ড ফর আছে। দিস ইজ দ্য উইকেস্ট লিঙ্ক অফ দ্য হোল চেইন। যে জিনিসটা আমাদের নেই এখন, যে জিনিসটা আমাদেরকে বিশেষভাবে প্রয়োজন, এটা হলো সাইবার সিকিউরিটির ক্যাপাবিলিটি অর্জন করা। সাইবার নিরাপত্তার পরই আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন এবং জীবনের যাবতীয় তথ্যের সংরক্ষণের জন্য ডেটা সেন্টার এবং নিয়ার ডেটা সেন্টারের যে গুরুত্ব অপরিসীম। দক্ষ ডাটা সেন্টারের ব্যবস্থাপনা শুধুমাত্র তথ্যের বিনিয়োগ নয়, আমাদের জাতীয় অর্থনৈতিক উন্নতিতে বিভিন্ন তথ্য নিরাপদ সংরক্ষণের জন্য ডাটা সেন্টারের দক্ষ ও নিরাপদ ব্যবস্থাপনার গুরুত্ব অত্যাধিক। এই সমীক্ষা দেখা যায় 1926 সালের নাগাদ বিশ্বের ডাটা সেন্টার খাতের ব্যয় হবে অ্যাবাউট $251 বিলিয়ন। জাস্ট ইন আর 2টা বছরের মধ্যে আমাদের এত বড় একটা পটেনশিয়াল ওয়ার্ল্ড ওয়াইড আছে যে ডেটা সেন্টার ছাড়া, ডেটা সেন্টারের এক্সপার্টাইজ ছাড়া আমরা বেশি দূর আগাতে পারবো না। আমি ধন্যবাদ দিচ্ছি কম্পিউটার সোসাইটিকে যে ওনারা সেকেন্ড থটে ওনারা যে ডেটা সেন্টার এক্সপার্ট আপনারা তৈরি করেছেন। হ্যাকিং এন্ড এথিক্যাল হ্যাকিং একটা শুধু একটাই পার্থক্য হলো একটা অনুমতি নিয়ে একটা অনুমতি না নিয়ে। এথিক্যাল হ্যাকিং, একজন হ্যাকার যা করবে বা যা করে, এথিক্যাল হ্যাকার ঠিক ওই কাজটাই করবে, কিন্তু একজন এথিক্যাল হ্যাকার এটার জন্য আগে থেকে একটা অনুমতি নিয়ে নেয় বা অনুমতি দেওয়া হয় তাকে। বিশেষ করে যেটা হয়, নিরাপত্তা সচেতন কোম্পানিগুলো নিজে থেকে বিভিন্ন পদ্ধতি ও টেকনোলজি ব্যবহার করা হয়। আজ কাজ শেষে একটা রিপোর্ট দেওয়া হয়। এই রিপোর্টে আপনি আপনার অর্গানাইজেশনে কি কি দুর্বলতা আছে এটাই কিন্তু এথিক্যাল হ্যাকাররা বের করে দেয়। সেই জন্য আজকে যে আপনারা এথিক্যাল হ্যাকিং এর উপরে একটা কোর্স রেখেছেন, এটা আমার কাছে সত্যিকার আমার কাছে গর্বের ব্যাপার মনে হয়েছে। আমি ভাবতে পারিনি কম্পিউটার সোসাইটি এই ধরনের চিন্তা ভাবনা করছে। অল দ্য কোর্সেস আর দ্য স্টেট অফ দ্য আর্ট, সোজা কথা। এবং একটা জিনিস হলো, বাংলাদেশ এখন কম্পিউটারাইজেশন আমরা এগোচ্ছি, কিন্তু আমরা সবচেয়ে কম দেখছি প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিএমসি। এটার ভীষণ আমাদের একটা দুর্বলতা আমি বলবো। আমাদের এই মুহূর্তে আমাদের ওই রেডিনেসটা নেই আমাদের এই পিএমসি বেশি একটা। সেই জন্য বিদেশি কোম্পানিগুলো এসে এই জায়গাতে আমাদের পিএমসি হয়। কোম্পানি লাইক প্রাইস ওয়াটার হাউস এন্ড বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়ান কিছু কোম্পানি আসে, যেহেতু আমরা এই জায়গাতে কম্পিট করতে পারছি না। আমার মনে হয় প্রকল্প গ্রহণ বাস্তবায়ন ছাড়া এই সভ্যতার অগ্রগতি বা উন্নতি কোনোটাই সম্ভব না। 1919 সালে বিশ্বব্যাপী কিন্তু এই প্রকল্প খাতের ব্যয় ছিল প্রায় অ্যাবাউট $1 বিলিয়ন এবং $4.5 বিলিয়ন মতো। তাই বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রদত্ত এই 4টি প্রশিক্ষণের গুরুত্ব আমরা সহজেই বুঝতে সক্ষম হয়েছি। আমি এই সকল বিষয়ে প্রশিক্ষিত 887 জন, বোধহয় আপনারা 887 জনকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সকলকে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। একই সাথে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ পরিধি আরো বৃদ্ধি করার আহ্বান জানাচ্ছি। I will all the command in my with all the sincerity and all the command in my hand and all the sincerity in my heart, crave the unending blessings of all the successful candidates, those who have just passed these 4 courses. আমি আন্তরিকভাবে ওদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে বিশিষ্ট একজন স্নেহভাজন যে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সম্মানিত সদস্য সচিব প্রশিক্ষণ কমিটির জনাব নজরুল ইসলাম ভূঁইয়া পিএমসি কে, যিনি আমাকে আজকে আপনাদের মাঝে আসার সুযোগটা করে দিয়েছিলেন,
সেই জন্য তাকেও আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে actually as I said the computer is closest to my IT and the IT associations. These are very close to my heart. পরিশেষে আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং আপনাদের সবাই সুস্বাস্থ্য জীবন কামনা করে আমি আমার বক্তব্য এই জায়গাতে শেষ করলাম। আপনাকে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ, সেই সাথে 887 জনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, থ্যাংক ইউ। জনাব একে আফতাবুল ইসলাম FCA স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের ডেটা সেন্টার ম্যানেজমেন্ট কোর্সটি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিন ফাহাদ জামান চৌধুরী, তিনি বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর। স্যার আপনি বাংলাদেশ ব্যাংকের বোর্ডে আছেন, আমি আপনার মাধ্যমে ফাহাদ জামান চৌধুরীকে ধন্যবাদ জানাই এবং তিনি যাতে এই কোর্সটি আমাদেরকে আরো কন্টিনিউ করতে পারেন সে বিষয়ে আপনার সহযোগিতা চাই স্যার। ফাহাদ জামান স্যার জানি একটু আমার সাথে দেখা করেন একটু। ফাহাদ জামান চৌধুরী স্যার জয়েন্ট ডিরেক্টর। আসসালামু আলাইকুম আছেন স্যার? এখানে আছেন স্যার। স্যার আমি একটু ফাহাদ জামান স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনি একটু যোগাযোগ রেখেন আমার সাথে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম স্যার। অবশ্যই স্যার, জি অবশ্যই। জি থ্যাংক ইউ স্যার। আমাদের আরেকটি কোর্স যেটি স্যার আপনি গুরুত্ব দিলেন প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স, এটি স্যার আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের আরেকজন জয়েন্ট সেক্রেটারি একাডেমিক নজরুল ইসলাম ভুইয়া PMP স্যার, আমি আপনার মাধ্যমে তাকেও ধন্যবাদ জানাই এবং এই দুজনেই কিন্তু স্যার এই কোর্সটি বিনা পারিশ্রমিকে বিনা পয়সায় স্যার আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে উনি কিন্তু আমাকে নিয়ে এসেছেন এই জায়গাতে আপনাদের মাঝে, আমি ওনাকে আবারও আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব নজরুল আপনি আছেন যুক্ত আমাদের সাথে? আচ্ছা স্যার, এবং আমাদের স্যার আপনি জানবেন যে আমাদের ট্রেনার যারা আছেন শফিউদ্দিন রাসেল, আমাদের শরীফুল আনোয়ার, আমাদের স্যার একটা গ্রুপ আমরা এবার পেয়েছি যারা কিন্তু ট্রেনার হিসেবে তাদের সুনাম আছে। তো স্যার আমি স্পেশালি এই দুজনকে স্যার আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং সহযোগিতা চাই বাংলাদেশ কম্পিউটার সোসাইটি যেন এই ট্রেনিং গুলি এবং বিমান উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আবেদন রাখছি যে স্যার আপনাদের ট্রেনিং গুলি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির মাধ্যমে পরিচালনা করার জন্য আপনারা দেখেন যে এখানে এক ঝাঁক ট্রেনার আপনাদের জন্য ওয়েট করছে স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you. Inshallah, I will pass this message to the respective areas. I promise you. Okay. Thank you, sir. Thank you, sir. স্যার আপনারা যখন বক্তব্য দিচ্ছিলেন স্যার আমাদের সম্মানিত সদস্যবৃন্দ কিছু বিষয়ে মেসেজ দিচ্ছিলেন স্যার, আমি একটু শেয়ার করতে চাই যে আমরা 2020-এর নির্বাচনী ইস্তেহারে আমরা কয়েকটা বিষয় উল্লেখ করেছিলাম, তার মধ্যে একটি ছিল BCS ক্যাডার প্রতিষ্ঠা এবং এটি সরকারের সাথে হাত মিলিয়ে সামনের দিকে আগানোর জন্য ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, প্রফেশনাল এবং গভর্নমেন্টের সাথে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য এক ধাপ এগিয়ে যাওয়া। আমরা স্যার বিভাগীয় কমিটি, জেলা কমিটি করার বিষয়ে জোরদার করছি। এটি মেসেজে আসছে যে আমরা জেলা কমিটি চাই, বিভাগ কমিটি চাই এবং বিশেষ করে স্যার ফ্রেশ গ্রাজুয়েট যারা তাদের জব সেক্টর তৈরির ক্ষেত্রে কিন্তু আমরা স্যার কাজ করতে চাই। এই বিষয়ে স্যার আপনারা যারা লিডিং পজিশনে আছে আমাদের এই ইস্তেহারগুলি বাস্তবায়নে স্যার আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। স্যার আমরা এ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠান, এই সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আমরা স্যার 4টা কোর্স থেকে 4 জন প্রশিক্ষণার্থীকে অনলাইনে সনদপত্র বিতরণ করব 887 জনের মধ্যে এবং বাকি সবাই স্যার সবাইকে ইমেইলের মাধ্যমে সনদপত্র পাঠাবো। তো এ পর্যায়ে আমি সনদপত্র বিতরণের অনুমতি চাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যে আমরা 4 জন প্রশিক্ষণার্থীকে অনলাইনে সার্টিফিকেট দিতে চাই। জি অবশ্যই, আপনারা প্রশিক্ষণ দিয়েছেন, সনদ তো দেবেনই। ওকে স্যার। স্যার আমরা 4 জন পার্টিসিপেন্টকে আমরা সনদপত্র দিতে চাই, বিশেষ করে স্যার মডার্ন সাইবার সিকিউরিটি কনসেপ্ট, কালচার অ্যান্ড ট্রেন্ডস, এখানে আমরা সার্টিফিকেট আপনার মাধ্যমে হস্তান্তর করছি লুবনা জাহানকে। এরপরে স্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসেপ্ট, এক্সাম ওভারভিউ অ্যান্ড সার্টিফিকেশন গাইডলাইন, এখানে স্যার ছোটন সোহেল, তিনি স্যার আপনার ডিভিশনেই কাজ করছেন, মিস্টার ছোটন,
তিনি প্রোগ্রামার, মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি। স্যার, আমি আপনার মাধ্যমে ছোটনকেও সার্টিফিকেট হস্তান্তর করছি। স্যার, আমাদের বেসিক কনসেপ্ট অফ ডেটা সেন্টার ম্যানেজমেন্ট, এটি স্যার বাংলাদেশ ব্যাংকের একজন প্রশিক্ষণার্থী সৈয়দ জেনিত রায়হান, আমরা তাকে হস্তান্তর করছি। স্যার, আপনি জেনে খুবই আনন্দিত হবেন যে আমাদের এই 887 জনের মধ্যে সরকারের বিভিন্ন মিনিস্ট্রি, ডিভিশন, অর্গানাইজেশন, ব্যাংক, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সহ প্রায় সকল ব্যাংকের প্রতিনিধি ছিলেন, এবং প্রাইভেট সেক্টর, এনজিও, বাংলাদেশের ইউনিভার্সিটি, সব সেক্টর, কলেজ, ক্যাডেট কলেজ, বাংলাদেশ বিমান বাহিনী সহ আমরা খুবই স্যার আনন্দিত যে বাংলাদেশের প্রায় সব সেক্টর থেকে আমরা পার্টিসিপেন্ট পেয়েছি। স্যার, ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল স্কিল ইন সাইবার সিকিউরিটি ক্যারিয়ার, এখানে আমরা মিস্টার এমডি সোহেল রানাকে স্যার আপনার মাধ্যমে সার্টিফিকেট হস্তান্তর করছি। আমি সম্মানিত প্রশিক্ষণার্থী বৃন্দের জানাচ্ছি জ্ঞাতার্থে যে আজকের এই অনুষ্ঠানের পরে মাননীয় প্রধান অতিথির সার্টিফিকেট 4টা কোর্সের 4 জনের হস্তান্তর করলেন। বাকি সার্টিফিকেট গুলি আমরা প্রত্যেকের ইমেইলে পাঠিয়ে দিব। এ পর্যায়ে আমি অনুরোধ করব আজকের প্রধান অতিথি, তথ্য প্রযুক্তি জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব, 71-এর বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার স্যারকে কিছু বলার জন্য। তার আগে স্যারের সম্পর্কে আমি একটু বলতে চাই, আমি আবেগ আপ্লুত স্যারকে নিয়ে কিছু বলার জন্য, যে আমরা আজকে যারা আইটি সেক্টরে আছি, আমি বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার যেটি বিপিএটিসিতে আছি, ট্রেনিং এর দায়িত্বে, আইটি ট্রেনিং এর দায়িত্বে। আমি স্যারকে বলতে চাই, স্যার আপনার মাধ্যমে দেশের সাধারণ শিক্ষা, বিশেষ করে শিক্ষার ডিজিটাল রূপান্তর, কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ, প্রচলন ও বিকাশে স্যার আপনার যে অবদান আছে এটি আমরা স্বীকার করছি। ইন্টারনেটে স্যার আমরা বাংলা লেখার সুযোগ পেয়েছি স্যার আপনার উদ্যোগের কারণে। আমরা ডিজিটাল যন্ত্রে বাংলার প্রমিত মান নির্ধারণে স্যার আপনি যে অসাধারণ ভূমিকা পালন করেছেন, শিক্ষা প্রযুক্তির ব্যবহার, তথ্য প্রযুক্তির প্রচার, ডিজিটাল বাংলাদেশ ধারণা কর্মসূচি স্যার আপনার হাত দিয়ে শুরু হয়েছে। আপনার কর্মকাণ্ডেই স্যার আমরা সজীবদের জয় মাননীয় প্রধানমন্ত্রীর মুখে স্যার ডিজিটাল বাংলাদেশ স্লোগান পেয়েছি। স্যার, আপনি তথ্য প্রযুক্তি বিষয়ের উপরে স্যার আপনি অনেকগুলি বই লিখেছেন, এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে স্যার আপনি 26টি পুরস্কারে ভূষিত হয়েছেন। উদ্ভাবিত বিজয় ডিজিটাল শিক্ষা আন্তর্জাতিক উড়িষ্যা পুরস্কারে ভূষিত হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাহী পরিষদের সদস্য ছিলেন, কোষাধ্যক্ষ ছিলেন, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেসিসের সহসভাপতি, পরিচালক, বাংলাদেশ কম্পিউটার ক্লাবের সভাপতি, এবং 2008-09-এ তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি দায়িত্ব পালন করেন। 2010-11-তে তিনি তৃতীয়বারের মতো সভাপতি হন, এবং 2012-13-তেও তিনি এই সভাপতির দায়িত্বে ছিলেন। 2017-18 সালে বেসিসের সভাপতি ছিলেন, এবং সেই সময় বর্তমান সরকার তার কাজের মূল্যায়ন হিসাবে তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসাবে নিয়োগ করেন, এবং 2019 সালের 19শে মের পর থেকে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রীর দায়িত্বে আছেন। স্যারের এই অবদান আমরা স্মরণ করি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির পক্ষ থেকে। আমি এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ভাগ্যবান বলছি এই কারণে যে আপনাদের সদস্যদেরও অনেকে হয়তো জানা নেই যে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এই দেশে যখন কম্পিউটারের নাম নিত না, কম্পিউটার কাকে বলে তা জানতো না, সেই সময়কালে বাংলাদেশের কম্পিউটার পেশাজীবীদের এটি জাতীয় সংগঠন হিসেবে আপনাদের আত্মপ্রকাশ ছিল। অন্তত পক্ষে এই দেশের কম্পিউটার চর্চা যারা করে তাদের প্রত্যেকের জন্য একটা অনুপ্রেরণার উৎস, একটা দিক নির্দেশনা। আমি আজকে খুশি হয়েছি যে এই অনুষ্ঠানে আমার অত্যন্ত প্রিয় ভাজন আফতাবুল ইসলাম সাহেব আছেন। তিনি
বাংলাদেশে কম্পিউটার চর্চার একদম প্রাথমিক স্তরের অগ্রজ যারা তাদের একজন, এবং একই সাথে বাংলাদেশের কম্পিউটার বাণিজ্য খাতের সংগঠন, ওটার নামও বিসিএস, অর্থ একটু ভিন্ন। আপনারা বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি। এটাও হয়েছে আসলে একটু পরিস্থিতির কারণে। 1992 সালে আমরা যখন বাংলাদেশ কম্পিউটার সমিতিকে, এটার নামও সোসাইটি ছিল, নিবন্ধন করতে যাই, তখন মনে হয় যে এটা তো আসলে আমাদের আরেকটি সংগঠনের সাথে ক্ল্যাশ করবে। কিন্তু আমাদের কারোই ইচ্ছা নাই যে বিসিএস এই শর্ট নেমটা বাদ দেব। তো ফলে বিসিএস রেখে কি করা যায়, ওই কর্মটা আমারই করা। আমি সোসাইটিকে সমিতি বানিয়ে দিলাম এবং সমিতি হিসেবে এটা নিবন্ধিত হয়ে গেল। আমরা যেহেতু বাণিজ্য সংগঠন, সেই কারণে আমাদেরকে যথারীতি নিবন্ধন গ্রহণ করতে হয়েছে। আপনাদের বিষয়টা বাণিজ্য সংগঠনের মতো না, ভিন্ন মাত্রা, সোশ্যাল অর্গানাইজেশন, সুতরাং আপনাদের বিষয়টা সেরকম ছিল না। আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে আমাদের এই খাতটির বাণিজ্যিক সম্প্রসারণ এবং তার সাথে যেটি আসলে বাণিজ্য সংগঠনের করার কথা না, সেই কাজটিও করা। এটি হচ্ছে জনগণের কাছে কম্পিউটার পৌঁছে দেওয়া, সচেতনতা বৃদ্ধি করা এবং সামগ্রিকভাবে কম্পিউটার জনগণের কাছে যাতে সহজলভ্য হয় সেই কাজটি সম্পন্ন করা। এবং এইটার ফলাফল এখনো পর্যন্ত আপনারা দেখেন, এটা আজকে আমি উল্লেখ করতে চাই। আমরা এই দাবিটা করে আসছিলাম আসলে 96 সাল থেকে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। আমার মনে আছে একদম মুখোমুখি বসে থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রস্তাব করেছিলাম যে আপনি কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করে দেন। পাশাপাশি তৎকালীন অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া ছিলেন, তিনি প্রধানমন্ত্রীকে জানালেন মাননীয় প্রধানমন্ত্রী, এর ফলে আমাদের 210 কোটি টাকার রেভিনিউ লস হবে। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সামনে এখন অপশন দুইটা, আপনি 210 কোটি টাকার দিকে তাকাবেন নাকি বাংলাদেশের ভবিষ্যতের দিকে তাকাবেন। প্রধানমন্ত্রী আস্তে আস্তে বললেন যে কিবরিয়া সাহেব, ওনার সাথে পারবেন না, আপনি পরের বাজেটে এই কম্পিউটারের উপর থেকে শুল্ক ভ্যাট যা আছে তা তুলে দিয়েন। অ্যান্ড আমি 96-97 সাল পর্যন্ত বিসিএস এর প্রেসিডেন্ট ছিলাম। 98 সালে দায়িত্ব নেন আজকের আপনাদের বিশেষ অতিথি আমার প্রিয় ভাজন আফতাবুল ইসলাম, এবং আফতাবুল ইসলামের সময়কালে 98-99 সালে সরকার কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহার করে দেয়, এমনকি আয়কর পর্যন্ত মওকুফ করে দেয়। তো বেসিক্যালি আমরা যে কাজটা করেছি, আমাদের আপনাদের যারা প্রাক্তন প্রেসিডেন্ট আছেন এমন কেউ নাই যাদের সাথে আমাদের হৃদ্যতা ছিল না, এবং এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে আমরা এই সোসাইটি আর সমিতি একসাথে মিলিয়ে কাজ করি নাই। যে বিষয়ই থাকুক না কেন সেই বিষয়েই আমরা পারস্পরিক সহযোগিতা গ্রহণ করেছি, পরস্পরের পাশে দাঁড়িয়েছি, এবং আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে একটা পেশাজীবী সংগঠন কম্পিউটার খাতে আছে এবং এই সংগঠনের মধ্যে দিয়ে বাংলাদেশের কম্পিউটার খাত ব্যাপকভাবে বিকশিত হতে যাচ্ছে। আজকে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার কাছে সত্যি সত্যি আরো আনন্দিত মনে হচ্ছে যে প্রকৃতপক্ষে যে কাজগুলো অন্যদের করার কথা সেই কাজগুলো আপনারাও করছেন। এতে বোঝা যায় যে
সংগঠন যারা পরিচালনা করছেন তাদের মধ্যে একটা আন্তরিকতা কাজ করছে, একটা দেশপ্রেম কাজ করছে, এবং মনের যে বিবরণটা আপনারা প্রশিক্ষণ সম্পর্কে দিয়েছেন তাতে এটা বোঝা যায় যে অন্তরে যদি দরদ না থাকে তাহলে নিজের খাইয়া বনের মোষ এমনিতে তাড়াতেন না। এই যে অনুভূতি, সেই অনুভূতির জন্যই কিন্তু আজকের এই বাংলাদেশের যে একটি ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, এটা মানে হয়তো পসিবল হতো না যদি অন্তত বাংলাদেশ কম্পিউটার সমিতি বা বিসিএস অথবা বেসিস সহ অন্যান্য যেসব ট্রেড বডি আছে সবাই মিলে যদি আমরা এই খাতে নিজেদের প্রচেষ্টা না রাখতাম, তাইলে একটি দেশ, যে দেশটা 1972 সালে একটা সম্পূর্ণ কৃষিভিত্তিক দেশ ছিল, শিল্পায়ন বলতে কিছু ছিল না, যে কয়টা শিল্প কলকারখানা ছিল সব কয়টার মালিক ছিল পাকিস্তানিরা। ওরা যখন চলে যায় বঙ্গবন্ধু তখন সেক্টর কর্পোরেশন তৈরি করে সেই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করেছিলেন, এবং সেইখান থেকে প্র্যাকটিক্যালি বাংলাদেশের উঠে আসাটা একটা প্রচন্ড রকমের চ্যালেঞ্জিং ছিল। বড় ধাক্কাটা আমরা খেয়েছিলাম যখন 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এবং জাতীয় চার নেতাকেও হত্যা করা হয়। কারণ 72 সালে একটা ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন 75-এর মধ্যে কিন্তু সেটা একটি ভিন্ন মাত্রা পেয়েছিল, একটা ভিন্ন স্তরে পৌঁছেছিল, এবং অগ্রগতির একটা প্রচন্ড রকমের দিক নির্দেশনা আমরা চারদিকে দেখতে পাচ্ছিলাম। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এই ভাষাভিত্তিক রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যাচ্ছিলাম। বিশেষ করে তিনি যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দেন তখন কিন্তু সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন সেটি হচ্ছে বাংলাদেশে বৈষম্য বলতে কিছু থাকবে না, এবং শহর গ্রাম বলতে কোনো পার্থক্য থাকবে না, কোনো রকমের জাস্ট অন্যায় সহ্য করা হবে না, রাষ্ট্র জনগণের দায়িত্ব নেবে এবং জনগণের কাছে রাষ্ট্র পৌঁছাবে, জনগণকে রাষ্ট্রের কাছে দৌড়ে আসতে হবে না। এখনো কিন্তু আমরা তার সেই নীতিমালাগুলোই অনুসরণ করি, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু তিনি যে চার নীতি নিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে সংবিধান প্রণয়ন করে দিয়ে গিয়েছিলেন সংক্ষিপ্ততম সময়ের মধ্যে, সেই পথ ধরে কিন্তু আমরা হাঁটছি। এবং সেই কারণেই আমি খুব স্পষ্ট করে এটা বলি, আপনারা উল্লেখ করেছেন আমার ডিজিটাল বাংলাদেশ বইয়ের কথা, আমি কিন্তু এখানে খুব স্পষ্ট করে বলেছি ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা। অনেকেই আপনারা এই ইতিহাসটুকু হয়তো জানেন না, ডিজিটাল বাংলাদেশ এই শব্দটি বাংলাদেশ পৃথিবীতে প্রথম উচ্চারণ করেছে। যদিও আপনার হেনরি কিসিঞ্জার এই দেশটাকে তলাহীন ঝুড়ির দেশ বলেছিল, তবুও এই দেশ থেকেই ডিজিটাল বাংলাদেশ শব্দ উচ্চারিত হয়, এবং আমাদের 1 বছর পরে 9 সালে ব্রিটেন কর্মসূচি গ্রহণ করে, 6 বছর পরে 2014 সালে ডিজিটাল ইন্ডিয়া, আর 2015-তে মালদ্বীপ আমাদের সাথে চুক্তি করে আমাদেরকে ডিজিটাইজ করে দেওয়ার জন্য সহায়তা করবা, এবং যে পাকিস্তান আমাদেরকে 23 বছর শোষণ করেছে, শাসন করেছে, অত্যাচার নির্যাতন করেছে, তারা 2019 সালের ডিসেম্বর মাসে এসে অনুভব করে ডিজিটাল পাকিস্তান করা দরকার। এবং সেই কারণেই আমাদের বিশেষ অতিথি আফতাবুল ইসলাম সাহেব যেটি উল্লেখ করেছেন যে আসলে বাংলাদেশের সাথে আশেপাশের কোনো দেশের কোনো সূচক তুলনীয় নয়, এবং এই যে তুলনীয় নয় এই শক্তিটা কিন্তু বাংলাদেশের জনগণের। তবে নেতৃত্বের প্রশ্ন ছিল, এই নেতৃত্বের প্রশ্নটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই কথাটি উল্লেখ করা যে আমরা 1964 সালে প্রথম কম্পিউটার পেয়েছিলাম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হানিফুদ্দিন মিয়াকে, নাটোরের সিংড়া হুলহুলিয়া গ্রামে তার বাড়ি, এবং তার এই বাংলাদেশে কম্পিউটার আনার পেছনের ইতিহাসটা আমি মনে করি যে একটু ছোট্ট করে বলি, 2 লাইনই বলবো আমি। এই IBM 1620 কম্পিউটারটি প্রকৃতপক্ষে আমেরিকান সরকার পাকিস্তান সরকারকে
দান করেছিল এবং পাকিস্তান সরকার স্থির করেছিল যে এটি লাহোরে তারা স্থাপন করবে। এটা আমেরিকা থেকে শিপমেন্ট হয়ে যায়, যখন এটা পথের মধ্যে থাকে তখন পাকিস্তান সরকারের টনক নড়ে যে এই যন্ত্র তো আনতেছি, কিন্তু এই যন্ত্র ব্যবহার করবে কে, চালাবে কে। পুরা পাকিস্তান খুঁজে বেড়ালো, এখনকার পাকিস্তান, তখনকার পশ্চিম পাকিস্তান খুঁজে দেখা গেল যে IBM 1620 এটার প্রোগ্রামিং করার মতন কোনো লোক পুরা পশ্চিম পাকিস্তানের নাই। তো যেটা হতো, পশ্চিম পাকিস্তানে না পাইলে তাহলে পূর্ব পাকিস্তানে খোঁজ করো। পূর্ব পাকিস্তানে খোঁজ করে দেখা গেল যে একজনকে পাওয়া গেছে, তিনি বুলগেরিয়া থেকে এই IBM 1620 উপরে ট্রেনিং নিয়ে সদ্য দেশে ফিরেছেন, সদ্য বিবাহ করেছেন। তাকে প্রস্তাব দেওয়া হলো, আপনি লাহোর চলে আসেন, কম্পিউটারটা আপনি চালাবেন, যত সুযোগ সুবিধা লাগে তার সমস্ত কিছু দেওয়া হবে। কিন্তু হানিফউদ্দিন মিয়া একদম মুখের উপরে পাকিস্তান সরকারকে বলে দিলেন, আমি আমার দেশ ছেড়ে যাব না। এই শব্দ শোনার পরে পাকিস্তান সরকারের আর কোনো উপায় ছিল না, বলল যে বাবা কম্পিউটারটা তুমি করাচি বন্দরে না পাঠাইয়ে দিয়া চট্টগ্রাম বন্দরে পাঠাইয়া দাও। আমরা কিন্তু সেই হানিফউদ্দিন মিয়ার উত্তরসূরি, অতএব আমাদের কাছেও ঠিক বিষয়টা ওইরকমই ছিল। আমার স্পষ্ট মনে আছে, আপনারা উল্লেখ করেছেন বাংলা সফটওয়্যারের ক্ষেত্রে, এবং এটাও উল্লেখ করেছেন যে আমি আসলে কম্পিউটার ডিসিপ্লিনের আনুষ্ঠানিক পড়াশোনা যেটা বলে সেই খাতে যুক্তও ছিলাম না। এবং আমি একই সাথে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমার সহপাঠিনী, একসাথেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বাংলার ছাত্রী। তো আমাদের কিন্তু কম্পিউটারের প্রতি আগ্রহ এরকম কিছু ছিল না। কিন্তু যখন আমি এমনিতে মুদ্রণ ও প্রকাশনার সাথে যুক্ত ছিলাম বেশি, সেই কারণে পত্রিকা বের করতাম। এই পত্রিকা বের করার সূত্র ধরে আমার মনে হলো এই বাংলা হরফ যেটি সীসা দিয়ে ছাপা হয়, এই হরফ দেখতে ভালো না। ততদিনে ফটো টাইপসেটার নামক একটা যন্ত্র আসছে, সেই যন্ত্রটা দিয়ে অসাধারণ বাংলা সুন্দর হরফ তৈরি হয়, কিন্তু এই ফটো টাইপসেটার কেনার মতন সামর্থ্য আমার নাই, কারণ একটা টার্মিনালের দাম 1 কোটি টাকার উপরে। বাধ্য হয়ে আমি ইনফ্যাক্ট ফটো টাইপসেটার আনতেই লন্ডন গিয়েছিলাম। ওখানে গিয়ে অ্যাপেল বেস একটা পত্রিকা বেরোতো, ম্যাকওয়ার্ল্ডে দেখলাম প্রথম যে কম্পিউটার দিয়ে প্রকাশনার কাজ করা যায়। এটা দেখে তারপরে আমি ফটো টাইপসেটার না কিনে ঢাকায় চলে এসে আমি দেখলাম পত্রিকার বিজ্ঞাপন যে আমাদের এখানে অ্যাপেল বিক্রি করে একটা প্রতিষ্ঠান আছে, এবং সেটা দিয়ে ঢাকা কুরিয়ার নামে একটা পত্রিকাও বের হয়। তো সেইখানে গিয়ে একটা সাধারণ জ্ঞান আমি প্রয়োগ করলাম। তো এটার যিনি ম্যানেজার ছিলেন তিনি আমার সাথে সাংবাদিকতা করতেন, হাফিজ ভাইকে বললাম যে হাফিজ ভাই আপনার এটা দিয়ে তো পত্রিকা বেরোয়, তো এটা ইংরেজি পত্রিকা, বাংলা করা যাবে কিনা। তো হাফিজ ভাই বললো যে ভাই আমি কম্পিউটারের লোক না, তুমি মাইনুলকে জিজ্ঞেস করো। মাইনুল সাহেব এমনিতে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলেন, কিন্তু অ্যাপেল কম্পিউটার খুব ভালো বুঝতেন। ওনাকে বললাম, উনি বললেন যে হ্যাঁ এটা সম্ভব, তার কারণ কম্পিউটারের নিজের কোনো ভাষা নেই, আপনি যদি ইংরেজি অক্ষরের জায়গায় বাংলা অক্ষর ডিজাইন করে দেন তাহলে ওটা বাংলাই হয়ে যাবে। তো যাত্রাটা সেখান থেকে শুরু করে আস্তে আস্তে তাৎক্ষণিকভাবে আমি 87 সালে যাত্রাটা শুরু করি। তখন আমাদের কম্পিউটার সমিতিও হয়, এবং আস্তে 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 এই পুরা ট্রেডের সাথে যুক্ত হয়ে গেলাম। দেখলাম যে বাংলাদেশের অন্তত পক্ষে পত্রিকা জগৎটাকে ডিজিটাইজ করার মতন একটা সুযোগ তৈরি হয়েছে। তো সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা আমাদের দিক থেকে, আমাদের ট্রেড ভিডিওগুলোর পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে বাংলাদেশের আজকের যে কম্পিউটারাইজেশনের স্তর, এই স্তরটা কিন্তু তৈরি করা হয়েছে, এবং এই ক্ষেত্রে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং আপনারা অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশে তিনি হচ্ছেন প্রথম রাজনীতিবিদ যিনি নিজের হাতে কম্পিউটার দিয়ে লিখে তার প্রেস রিলিজ
পত্রিকা অফিসগুলোতে পাঠাইতেন। তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি 1996 সালের নির্বাচনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছেন। তিনি যদি রাজশাহীতে সভা করেছেন, ওইখানকার ছবি মডেম ইউজ করে TNT ফোন দিয়া ঢাকা শহরে পাঠাই দিতাম এবং সেইখান থেকে পুরা বাংলাদেশ অথবা পুরা পৃথিবীতে আমরা এটি পৌঁছে দিতে পারতাম। এবং এখনো পর্যন্ত যদি বলেন যে কম্পিউটারের সবচেয়ে বড় বন্ধু বাংলাদেশে কে, এটা নিঃসন্দেহে শেখ হাসিনা। তিনি এই যে পুরা কনসেপ্টের মধ্য থেকে একজন উল্লেখ করেছেন যে ডিজিটাল বাংলাদেশ লেখার বিষয়ে। আমার সত্যি সত্যি মনে আছে যে যখন 2008 সালে আমরা নির্বাচনে ইস্তেহারটা চূড়ান্ত করি, শেষ দিন এটা ছিল 2006 জন্য তৈরি করা, তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্বাচন পিছিয়ে গেল। 8-এ যখন চূড়ান্ত ভাবে প্রধানমন্ত্রীর কাছে আমরা ম্যানিফেস্টোটা দেব, তখন নহুল আলম লেনিন আরো এক বাংলার ছাত্র, তো লেনিন বললো যে এটা একবার শেষবারের মতন চোখ বুলাইয়া দেখতো, এটার মধ্যে কিছু যোগ করার আছে কিনা। আমি দেখলাম যে হ্যাঁ, একটা চ্যাপ্টার যোগ করা হয়েছে, দিন বদলের সনদ। আমি বলছি ঠিক আছে, দিন বদলের সনদ যদি থাকে তো বিভিন্ন বিষয়, স্বাস্থ্য, শিক্ষা যা আছে সমস্ত বিষয়ে কি করতে চাই আমরা, এটা 21 সাল নাগাদ কি হবে এইটার বিবরণ দেয়া আছে। সেইখানে আমি বললাম যে এইখানে তো আমার আইটির একটা কিছু থাকতে হবে। তো এটা আমি চেষ্টা করছিলাম ডিজিটাল বাংলাদেশ শব্দটা প্রয়োগ করার জন্য। তত্ত্বাবধায়ক সরকারে একটি তথ্য প্রযুক্তি নীতিমালা তৈরি করার জন্য কাজ চলছিল। আমরা বহুবার চেষ্টা করেছি এর মধ্যে ডিজিটাল বাংলাদেশ শব্দটা প্রয়োগ করার জন্য, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এটা গ্রহণ করে নাই। তা আমি ভাবলাম যে ঠিক আছে, এইটার সুযোগ যে আওয়ামী লীগের নির্বাচনে ইস্তেহারে ঢুকাই দেই। এবং লেনিন বলতেছিল যে এই যে ঢুকাই দিচ্ছিস, নেত্রী কি বলবে, আর যে নেত্রীর কাছে পাঠা, নেত্রী কোনোদিন কম্পিউটারের বিপক্ষে কোনো অবস্থান গ্রহণ করেছে এটা আমার নলেজে নাই, তুই পাঠাইয়া দে। সো এরপরের ইতিহাস আপনি জানেন, 12ই ডিসেম্বর তিনি ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেন। এবং এখনো পর্যন্ত কম্পিউটারের প্রতি যে অসাধারণ একটা দরদ কাজ করে, সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করে। আমি মনে করি যে আজকের বাংলাদেশে যে আপনারা সে 827 জনকে এই একবারে প্রশিক্ষণ দিয়েছেন, কিন্তু চিন্তা করে দেখেন এখন থেকে 30-32 বছর আগে বাংলাদেশে 827 জন ট্রেনিং দেওয়ার মতো লোক খুঁজে পেতেন কিনা, সেটাই একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এখন অবস্থাটি দাঁড়িয়েছে এই করোনা কালে, আমি বিশদ বর্ণনা দেব না, যে বস্তুত পক্ষে সরকার পরিচালনা করা থেকে আরম্ভ করে একেবারে আমাদের একটা শিশুর শিক্ষা গ্রহণ পর্যন্ত যে বিস্তৃতিটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, এটা আমাদের জন্য অভাবনীয় ছিল। বাংলাদেশ এরকম একটা জায়গায় যেতে পারে কেউ বিশ্বাস করে না। আমি 18 সাল থেকে এই 19 সালে এই সময়কালে পৃথিবীর বেশ কয়েকটি উন্নত দেশ যেমন স্পেন, জাপান, কোরিয়া, এইসব দেশগুলোতে যখন গিয়েছি, আন্তর্জাতিক সম্মেলনে বিদেশিদের সাথে কথা বলেছি, তখন তারা নিজেরা অবাক হয়ে গেছে যে বাংলাদেশের মতন দেশ, যে দেশটাকে চিনতে হইলে আগে বলতো ও এটা ইন্ডিয়াতে, সেই দেশটা এখন এমন জায়গায়। আমার স্পষ্ট মনে আছে আমি বসে এই কঙ্গোর মন্ত্রীর সাথে কফি খাচ্ছিলাম, তো সেই সময় হঠাৎ করে দেখলাম আমার অফিস থেকে একটা ফাইল আসছে। আমি এখানে বৈশা থেকে যখন এই ফাইলটা দেখি, কঙ্গোর মন্ত্রী আমাকে জিজ্ঞেস করলো, এই তুমি কি করতেছো? আমি যে আমার দেশের একটা কাজ করতেছি। বলে কি কাজ? বলে যে আমার একটা অফিসিয়াল ফাইল আসছে, আমি এইটাকে এখন ক্লিয়ার করে দিচ্ছি। ও আমার দিকে তাকায় বললো যে তুমি এইখানে বৈশা থেকে তোমার দেশের ফাইল ক্লিয়ার করতেছো? হ্যাঁ। আমি বলি যে আমি এটার অনুমোদন দিচ্ছি। তো এইরকম ভাবে অবাক বিস্ময়ে তারা বাংলাদেশের দিকে তাকিয়ে থেকেছে। আমরা যেখানেই কথা বলেছি সেখানে তারা ভাবতে পারেনি যে বাংলাদেশ এই কাজগুলো করতে পারে। এবং এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, 19 মার্চ 2020 থেকে এই পর্যন্ত আমি কিন্তু এখন যে কম্পিউটারের পর্দার সামনে বসে আছি, এইভাবেই আমার অফিস চালিয়েছি। অফিসে যাই নাই একদিনও, আমার একটা ফাইলও পেন্ডিং নাই। বাংলাদেশের এই অবস্থা হবে, এটা আসলেই আমাদেরই চিন্তার বাইরে ছিল যে আমরা এই
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের মতন দৃশ্যমান দেখতে পারবো। তো ফলে আমি মনে করি যে আমরা বিশেষ করে বেসরকারি খাতে আমরা ট্রেড বডিগুলো এবং আপনারা পেশাজীবীদের সংগঠন হিসেবে বিসিএস যে ভূমিকা পালন করেছে এটি অবিস্মরণীয়। ভবিষ্যৎ প্রজন্ম এই আপনাদের অবদানের কাছে ঋণী থাকবে, কারণ এই রূপান্তরটা আপনারা ঘটিয়ে দিয়ে বাংলাদেশকে 3টা সিঁড়ি এক লাফে পার হওয়ার মতন সুযোগ করে দিয়েছেন। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লব মিস করলেও চতুর্থটাতে নেতৃত্ব দেব সেই প্রত্যাশা আমরা করতে পারি। এবং এটি সুখের বিষয় যেটা, সেটি হচ্ছে আমাদের জনগোষ্ঠীর যেহেতু শতকরা প্রায় 50 জনের বয়স 25 বছরের নিচে, সেই হেতু আমাদের সম্ভাবনাটা পৃথিবীর বহু দেশের চেয়ে বেশি। কারণ যত রকমের চিন্তা ভাবনাই করেন না কেন, এই ডিজিটাল যুগ মানে হচ্ছে মেধা এবং সৃজনশীলতার যুগ। এই মেধা আর সৃজনশীলতা কোথায় বেশি পাবেন? যত বয়স কম তত বেশি পাবেন। একটা শিশু অনেক বেশি মেধাবী, অনেক বেশি সৃজনশীল। সুতরাং আমার 25 বছরের নিচের যে প্রজন্ম আছে, এই প্রজন্ম পৃথিবীর যে কোনো দেশের মানুষের চেয়ে সৃজনশীল এবং মেধাবী। আমাদের ছেলেমেয়েরা যেখানে যেখানে সুযোগ পেয়েছে সেখানেই কিন্তু অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ কোনোদিন ভাবতে পারেনি 80টা দেশে সফটওয়্যার রপ্তানি করবে, এবং বাংলাদেশ আসলেই ভাবতে পারেনি যে বাংলাদেশ থেকে কেউ ইঞ্জিনিয়ার নেওয়ার জন্য জাপানিরা এসে বসে থাকে। এবং আমি এক জাপানি প্রতিষ্ঠানকে এই রিক্রুটিং লাইসেন্স করাই দিয়েছি, কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ার নেওয়ার জন্য সে খুঁটি মেরে বসে রয়েছে, তোমাদের দেশের লোক নিয়ে আমরা কাজ করাতে পারবো। আচরণের দিক থেকে ওরা ভালো, মেধার দিক থেকে ভালো, সৃজনশীলতার দিক থেকে ভালো, এবং সেই জায়গাটার মধ্যে আমরা অবস্থান করছি। তো আপনারা এই প্রশিক্ষণের কাণ্ডটা যেহেতু শুরু করেছেন, আমি মনে করি আপনারা এই জায়গার ক্ষেত্রে তো যেইটুকু করার করছেন প্রচলিত বিষয়গুলোর ক্ষেত্রে, তার মধ্যে আমি খুবই গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। এই সাইবার সিকিউরিটি আমরা এটাকে ডিজিটাল নিরাপত্তা বলি, এবং একই সাথে এথিক্যাল হ্যাকিং। এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিক্যালি সাইবার সিকিউরিটিরই একটি অংশ, কারণ এথিক্যাল হ্যাকারদেরকে আমাদের নিজেদের রক্ষা করার জন্য ব্যবহার করতে হয়, এবং সেইটি যদি নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করা যায় তাহলে অসাধারণ সুফল দিতে পারে। এবং আমি বলবো, আমি মিটিং এর আগে যেটাতে ছিলাম সাইবার সিকিউরিটির একটা রিপোর্ট প্রকাশ করা নিয়ে, সেখানেও বলে আসছি যে আমরা যত ডিজিটাল হচ্ছি তত আমাদের ডিজিটাল বিপদ বাড়ছে। আমাদের নিরাপত্তার প্রশ্ন ব্যাপকভাবে চ্যালেঞ্জের মুখে আসছে। ব্যক্তিগত থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় নিরাপত্তা পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল দিকটার দিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হয়েছে। এতদিন পর্যন্ত পৃথিবীর বড় নজর ছিল যে ফিজিক্যালি যে অপরাধ হয় সে অপরাধ কেমন করে দমন করা যেতে পারে অথবা মানুষকে নিরাপদ করা যেতে পারে। এখন চ্যালেঞ্জটা কিন্তু হচ্ছে ডিজিটাল জগৎ থেকে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত কেমন করে নিরাপদ থাকা যায় এবং সবাইকে কেমন করে নিরাপদ করা যায়। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা একটা বড় ভূমিকা পালন করতে পারেন। সেটি হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা বিধানের জন্য ব্যক্তিদের যে নিরাপত্তা ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা দরকার, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারাও যেহেতু দেশব্যাপী ছড়িয়ে থাকা মানুষ, সেই কারণে আমি মনে করি আপনারা এই ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন। আমরা আমাদের ভূমিকা পালন করছি। আমি একসময় টেবিলের ওইদিকে ছিলাম, এখন টেবিলের এদিকে। আমি অবশ্য মনে করি আমি টেবিলের দুই দিকেই আছি, এদিকেও আছি ওইদিকেও আছি। আমি ট্রেড বডির সাথেও যেরকম ভাবে যুক্ত, তেমনি সরকারের যে ভূমিকা সেই ভূমিকা তো আমি পালন করি। আমাদের এই ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে করতে হবে এবং আমাদের নিরাপত্তা বিধান করার মানুষের জন্য আমরা একটা প্রচন্ড চাপের মধ্যে পড়বো। আমি মনে করি যে আপনারা বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত যে প্রশিক্ষণটা দিয়েছেন, যে লেভেল পর্যন্ত দিয়েছেন,
চেষ্টা করেন তার পরের স্তর পর্যন্ত যাওয়া যায় কিনা। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যখন খোঁজ করি তখন এই ডিজিটাল নিরাপত্তার জন্য মেধাবী এবং সৃজনশীল এবং কর্মক্ষম মানুষ খুঁজে পাই না। অতএব এই জায়গাটা দরকার হবে। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে এই নিরাপত্তা কর্মীদের আসলে প্রচন্ড রকমের চাহিদা আছে এবং আমি মনে করি যে এটা আসলে এটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া দরকার। আপনারা আইসিডি ডিভিশনের সাথে যোগাযোগ করেন, তারা এই কাজগুলো করে। ডিএসএ বলে একটা প্রতিষ্ঠান আছে যেটা ডিজিটাল নিরাপত্তার দায়িত্বে, সার্টও আছে আইসিডি ডিভিশনে। আমরা আমাদের ডট থেকে কিছু কাজ করব, সেগুলো আমার মনে হয় কাজে লাগবে। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর যদি আপনারা যে এথিক্যাল হ্যাকার তৈরি করছেন এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক আছে, এই রিস্কটাও আপনারা একটু মাথায় রেখে নিয়েন। হ্যাকার যদি আপনার পক্ষে কাজ করে তাহলে এটা আপনার জন্য খুব ভালো, কিন্তু হ্যাকিং শেখার পরে যদি সে আবার আপনার বিপক্ষে কাজ করে তখন আসলেই খুব বিপজ্জনক একটা অবস্থা হয়ে যাবে। তো আমার তখন আপনারা যাচাই বাছাই করে এই এথিক্যাল হ্যাকিং এর প্রশিক্ষণটা দেওয়ার সময় মানুষের ইয়েটা দেখে নেবেন যাতে আপনারা সঠিক এথিক্যাল হ্যাকার এটাই প্রশিক্ষণ। যাই হোক, আমি মোটামুটি ভাবে আপনাদের অনেক সময় আমি একটা বিষয়ে আপনারা যে দাবি উত্থাপন করেছেন এই দাবির উদ্যোক্তাদের মধ্যে আমিও একজন ছিলাম। আমি বহুদিন আমি মনে করেছি যে আইটি ক্যাডার সার্ভিস থাকা উচিত এবং ঘটনাচক্রে আমি এসে দেখলাম যে আইটি ক্যাডার সার্ভিস হওয়া তো দূরের কথা, আমার যে টেলিকম ক্যাডার সার্ভিস আছে সেটারই প্রায় রিক্রুটমেন্ট বন্ধ হয়ে আছে। এখন এই মুহূর্তে আসলে আইটি এবং টেলিকম এই দুটো ক্ষেত্রে যদি ক্যাডার সার্ভিস চালু না হয়, যে সংকটটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ওই যে এই উকিলদের মতন আমরা ভার্চুয়াল কোর্ট করতে পারবো না, কারণ তারা স্মার্টফোন চালাইতে জানেন না অথবা আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। আমার কাছে মনে হয় যে এটা আপনাদের সম্পূর্ণ যৌক্তিক দাবি এবং আমি মনে করি যে এখন যে অবস্থা আসছে প্রত্যেকটি মন্ত্রণালয়, সংস্থা এবং যারা যারা কাজ করে তাদের প্রত্যেকের জন্য আসলে আইটি ক্যাডার সার্ভিস থেকে লোক নেওয়ার দরকার হবে এবং সেইটা যাতে করা হয় সেই জন্য আমার দিক থেকে আমি এমনিতেই যখন বিসিএস এর প্রেসিডেন্ট ছিলাম তখন থেকে লড়াই করে আসছিলাম, কারণ ওই আপনাদের সাথে আপনাদের প্রেসিডেন্ট সহ কমিটিগুলোর সাথে আমাদের আন্তরিক সম্পর্ক ছিল বলে আপনাদের দাবি আমরাও উচ্চারণ করতাম এবং সেই কারণে আমি মনে করি যে এটা আসলে আমাদের একটা জাতীয় দাবি এবং আমি মনে করি যে যে কাজ যার তাকে সেই কাজে যদি নিয়োগ দেওয়া না হয় তাহলে এই কাজটা সম্পন্ন করা সম্ভব হবে না। আমার দিক থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করব যে এই আইটি ক্যাডার সার্ভিসের জন্য যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু পরিশ্রম আমি অবশ্যই করব। আমি আমার শেষ প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে লেভেলে প্রশিক্ষণটা দিচ্ছেন সেই লেভেলের এই প্রশিক্ষণ ঠিক আছে। আমাদের সবচেয়ে দ্রুত যে কাজটা করা দরকার সেটি হচ্ছে একেবারে শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে ডিজিটাল করা। আমি এরকম একটি প্রকল্প হাতে নিয়েছি, 650টি প্রাইমারি স্কুলের ইনফ্যাক্ট বইবিহীন লেখাপড়া প্রচলন করতে যাচ্ছি। আশা করি স্কুল খোলার সাথে সাথে একদম হাওড়, দ্বীপ এইসব অঞ্চলে 650টা স্কুলে আমরা এই কর্মসূচি চালু করতে পারবো। ক্লাসরুমে বই লাগবে না এবং কারো কারো বাসায়ও লাগবে না, একটা ডিভাইস সঙ্গে থাকলে তার লেখাপড়া পুরাটাই ডিজিটাল হয়ে যাবে। এবং আরেকটি কাজ আমি শুরু করে দিয়ে এসেছিলাম, 18 সালে তথ্য প্রযুক্তি বিভাগে আমি শিশুদের প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, 19 সালেও করেছিলাম। এই করোনার জন্য এটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা এই বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদেরকে
প্রোগ্রামিং শেখানোর জন্য আয়োজন করে আসছিলাম। বিশেষ করে আমি মুগ্ধ হয়েছি যে আমাদের বাচ্চারা এখন মানে এত মেধাবী যে যদি আমরা রোবটের কিট দিয়ে স্ক্র্যাচ শিখিয়ে দেই তাহলে ওই রোবটকে মুভ করানোর জন্য প্রোগ্রামিং 3-4-এ পড়ে বাচ্চারা করতে পারে। এবং আপনারা খুব অবাক হবেন, এই করোনা কালে আমার একটা ছেলে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করছে। ও এখন পৃথিবীর প্রায় 250 ছেলে মেয়েকে স্ক্র্যাচ, পাইথন এইসব অনলাইনে শেখায় এবং ওর রেজাল্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি যে প্রকৃতপক্ষে আমাদের পৃথিবী জুড়ে ছেলে মেয়েরা কি পরিমাণ মেধাবী হয়। আমার মনে হয় যে আমরা এই যে 650টা স্কুলে আমরা যে প্রোগ্রামিং শেখাবো, এই প্রোগ্রামিং শেখানোর ক্ষেত্রে আমার কিছু জনবলের দরকার হবে, কারণ আমি সরকারি অফিসে তো আর কম প্রোগ্রামিং শেখানোর মতন লোক খুঁজে পাবো না। আমি আপনাদের সহায়তা চাই এই ক্ষেত্রে, যে আমাদের বাচ্চাদেরকে যেন প্রোগ্রামিং শেখানো যায় সেরকম কিছু মানে ট্রেনার আমাকে দিতে পারলে আমি তাদেরকে দিয়ে অন্তত পক্ষে, এটা কিন্তু একেবারে তৃণমূলের প্রান্তিক পর্যায়ের শিশুদের জন্য, হয়তো বাবা মা দিনমজুর কিন্তু তারা সরকারি প্রাইমারিতে পড়ে, ওদেরকে আমি প্রোগ্রামিং শেখাবো। অতএব সেই জায়গাটায় আপনাদের সহযোগিতা চাই এবং সামগ্রিকভাবে আপনারা যে আয়োজনটা করেছেন এই আয়োজনের জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই অসাধারণ আয়োজনের মধ্য দিয়ে আপনারা আসলে যে দিক নির্দেশনা তৈরি করে দিয়েছেন সেইটার ফলে আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে। অর্থাৎ আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করব। আমি আবারও আয়োজকদেরকে ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং আমি এইটুকু বলতে চাই, আপনারা এই বাংলাদেশ কম্পিউটার সোসাইটিতে যারা আছেন আপনারা আমাদেরকে আপনাদের সহযোগী হিসেবে বিবেচনা করবেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো রকমের সহায়তার প্রয়োজন হয়, আমি টেবিলের এদিকে থাকি আর ওদিকে থাকি, আপনাদের পাশে আছি, থাকবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধান অতিথিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তার এই সুন্দর বক্তব্যের জন্য। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা স্যারের বক্তব্যে শুনেছেন তিনি বাংলা সাহিত্যের ছাত্র হয়ে নেত্রকোনা জেলার একজন মানুষ, বাংলা সাহিত্যের ছাত্র এবং বাংলা কম্পিউটার প্রমিতকরণের জন্য আমি মনে করি তিনি বাংলাদেশের জনক। আমি সরকারের কাছে দাবি তুলছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাংলা প্রবর্তনের, কম্পিউটারে বাংলা প্রবর্তনের জনক হিসাবে মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বারকে ঘোষণা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে। আমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জনক হিসাবে চিনি বিভিন্ন জনকে, আমি বাংলা প্রবর্তনের জনক হিসাবে মাননীয় মন্ত্রী মহোদয়কে নাম ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আপনি যে বিষয়টি বললেন টেলিকম ক্যাডার বিলুপ্ত হয়েছে, আমার সুযোগ হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় টেলিকম স্টাফ কলেজ গাজীপুর আমি গেস্ট স্পিকার হিসেবে প্রায় যাই, প্রায় টেলিকম ক্যাডারের সিনিয়র কলিগদের সাথে কথা বলি, আমার মনে হয় তারা ফ্রাস্ট্রেটেড। তো আপনি যদি এই ধরনের একটা উদ্যোগ আবার নেন, আইসিটি এবং টেলিকম ক্যাডার একসাথে করে ক্যাডার নিয়োগের সুযোগ থাকে, আমার মনে হয় টেকনিক্যাল লোক যারা আছে তারা উপকৃত হবে। বাংলাদেশের আইসিটি সেক্টরে যারা কর্মরত আছে, আমি প্রায় 21 বছর আইসিটিতে আছি, সরকারি পর্যায়ে যারা কর্মরত আছে তারা অনেকেই ফ্রাস্ট্রেশনে ভুগছেন, কারণ তাদের প্রমোশন ঠিকভাবে হচ্ছে না, তাদের মর্যাদা ঠিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না বিভিন্ন সরকারি দপ্তরে। আপনি যেহেতু এটির জনক, আমার দৃষ্টিতে আমি আপনার কাছে দাবি তুলব সরকারি সেক্টরে এই জায়গাটার আইসিটি প্রফেশনালদের অবস্থানটাকে ক্লিয়ার করার জন্য আপনি উদ্যোগ নেবেন। আমরা টেলিকম আইসিটি ক্যাডার প্রতিষ্ঠার জন্য আপনার দিকে তাকিয়ে থাকবো। অনেক ধন্যবাদ আপনার এই আইডিয়াটার জন্য, কারণ টেলিকম ক্যাডার অলরেডি ছিল, আইটি আর টেলিকমকে মার্চ করে একটা ক্যাডার নিঃসন্দেহে প্রপোজ করা যেতে পারে এবং সেটার কাঠামোটা দাঁড় করিয়ে এটাকে অবশ্যই সামনে নেওয়া যায়। অনেক ধন্যবাদ, আপনি নিশ্চিত থাকেন আমি এই রোববার থেকে মাঠে নামবো।
থ্যাংক ইউ স্যার। আমি আমাদের বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি মহোদয়ের বক্তব্যে একটা বিষয় আমি একটু অনুরোধ করব। মাননীয় মন্ত্রী মহোদয় যে দাবিটি করলেন যে আমরা বাংলাদেশ কম্পিউটার সোসাইটি থেকে স্কুল লেভেলের ট্রেনিং করানো, প্রোগ্রামার বানানো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রফেশনাল লোকদের ট্রেনিং করানোর যে আকাঙ্ক্ষাটা আমাদের আছে, সেই আকাঙ্ক্ষাটা আপনার মাধ্যমে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে নিশ্চিত করতে চাই। আমি এ পর্যায়ে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়কে, এবং বিসিএস এর সাথে মাননীয় মন্ত্রী মহোদয়ের যোগসূত্র অনেক আছে এবং আমরা এই সম্পর্কটা আরো শক্তিশালী করতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতা চাই এবং এই ধরনের প্রোগ্রামে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে আমরা আবারও চাইবো আপনার দিক নির্দেশনার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করব আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সুযোগ্য সভাপতি, প্রেসিডেন্ট প্রফেসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের, তিনিও বুয়েটের একজন সাবেক ছাত্র এবং তার পাবলিকেশন প্রায় 150-র মতো। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করব, স্যার আপনি আপনার বক্তব্য উপস্থাপনের জন্য, এবং স্যারও জাপান থেকে পিএইচডি করেছেন। আমি এই কমিটিতে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এক ঝাঁক মেধাবীদের সাথে আমি আছি। স্যার আপনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির পক্ষে সভাপতি হিসেবে আজকের বক্তব্য উপস্থাপন করবেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন স্যার। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সঞ্চালক এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ট্রেজারার জনাব জিয়াউল ইসলামকে। আমাকে শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি স্যার। আজকের এই মহতী প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট প্রযুক্তি উদ্ভাবক জনাব মুস্তফা জব্বার, যিনি কম্পিউটার প্ল্যাটফর্মের মাধ্যমে বিজয় সফটওয়্যার উদ্ভাবন করে আমাদের মাতৃভাষাকে একটি নতুন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব একেএম আফতাবুল ইসলাম, পরিচালক বাংলাদেশ ব্যাংক পরিচালনা পরিষদ এবং প্রাক্তন সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ডক্টর এম মোশাররফ হোসেন, চেয়ারম্যান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ফেলো, মেম্বার্স, অ্যাসোসিয়েট মেম্বার্স, নির্বাচিত এনওবি মেম্বার্স ও কাউন্সিলর বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সর্বোপরি যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, সেই আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলোতে অংশগ্রহণকারী সকল সফল পার্টিসিপেন্টস। আমরা কথা বলছি মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। বক্তৃতার শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্ব ও অসাধারণ উদ্ভাবনী ক্ষমতা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জায়গা করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা দেখতে পাই বাংলাদেশের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুরা বাংলাদেশকে একটি ডিজিটাল দেশে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং এর প্রতিটি সদস্য এই ডিজিটাল রূপান্তরে কাজ করতে বদ্ধপরিকর। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এ যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য কম্পিউটার তথা তথ্য প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ দক্ষ প্রফেশনাল একটি বড় হাতিয়ার। তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের কাছে আমাদের একান্ত প্রত্যাশা, এই কম্পিউটার প্রফেশনালদের জন্য আইসিটি ক্যাডার প্রতিষ্ঠা সহ নতুন কর্মসংস্থান সৃষ্টি, চাকরির উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং এদের ক্ষমতায়ন করা হোক। তবেই বাংলাদেশ আরো এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা উঁচিয়ে দাঁড়াবে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি সবসময় কম্পিউটার প্রফেশনালদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে একান্ত ভূমিকা রেখে চলেছে। আমাদের আয়োজিত
এই যুগোপযোগী ট্রেনিং প্রোগ্রাম সমূহ এরই একটি জ্বলন্ত উদাহরণ। কারণ প্রযুক্তিগত লাইফ লং ট্রেনিং এবং লার্নিং একটি দেশকে উন্নতির চরম শিখরে তুলতে সক্ষম। একথা আমরা সবাই জানি এবং সবাই বিশ্বাস করি, এবং তার উদাহরণ আমরা সবসময় দেখতে পাই। এই সোসাইটি 1979 সালে প্রতিষ্ঠিত একটি পুরাতন পেশাজীবী সংগঠন। এর সদস্য সংখ্যা 20,000-20,000-এর অধিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ অবধি এই পেশাজীবী সংগঠনের নামে সরকারের পক্ষ থেকে কোনো প্লট বা জায়গা বরাদ্দ দেওয়া হয়। ফলশ্রুতিতে ভাড়া বাড়িতে সীমিত পরিসরে এই সোসাইটি তার কর্তব্য এবং কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের কাছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জন্য একটি স্থায়ী অফিস বরাদ্দের একান্ত অনুরোধ করছি, যাতে এই সোসাইটি দক্ষ পেশাজীবী তৈরিতে সরকারকে সবসময় সহযোগিতা করতে সক্ষম। আজকের এই অনুষ্ঠানে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করতে চাই যে এই সোসাইটি কম্পিউটার পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাবে। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের পেশাজীবী সদস্যদের, যারা দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে নিজকে আধুনিক জ্ঞান সমৃদ্ধ করার জন্য এই ট্রেনিং প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করেছে। আমরা এই কম্পিউটার সোসাইটি বাংলাদেশের সকল শিশুদের, বিশেষ করে স্কুল গোয়িং সকল ছাত্রদেরকে আমরা বিভিন্নভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা ট্রেনিং প্রোগ্রাম বা তাদের আইসিটির প্রতি মনোনিবেশ করার জন্য আমরা সর্বদাই সচেষ্ট। পরিশেষে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠানকে মহিমান্বিত করার জন্য একান্ত ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এছাড়া আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত দুই বিশেষ অতিথিদের। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রিসোর্স পার্সনদের, যারা অক্লান্ত পরিশ্রম করে ট্রেনিং প্রোগ্রামকে সফল করে আমাদের সকল ট্রেনিকে জ্ঞান সমৃদ্ধ করেছেন। এছাড়া আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের এই ট্রেনিং কমিটিকে, যার নেতৃত্ব দিয়েছেন প্রফেসর হুদা, এবং যার সাথে আছেন শোনা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না স্যার, আপনার মাইক মিউট হয়ে গেছে, আনমিউট করেন স্যার। ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। আমি সর্বশেষ সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আইসিটি প্রফেশনালসদের এবং দেশ ও জাতির আপামর জনসাধারণের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সুযোগ্য সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফউদ্দিন স্যারকে। স্যার, এ পর্যায়ে আমরা একটা ঘোষণা দিতে চাই। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে আমরা একটা ক্রেস্ট দিব। আমরা ক্রেস্টটি যেহেতু করোনার কারণে সরাসরি দিতে পারছি না, আমরা মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দ্বয়কে আমরা ক্রেস্ট গুলি স্যারের দপ্তরে তার পিএস এর কাছে আমরা আমাদের পক্ষে সেক্রেটারি জেনারেল অথবা প্রেসিডেন্ট স্যার এটা পৌঁছায় দিবেন। আমরা এই ঘোষণাটি দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের ভোট অফ থ্যাঙ্কস ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রশিক্ষণ কমিটির সদস্য সচিব এবং সোসাইটির জয়েন্ট সেক্রেটারি একাডেমিক জনাব নজরুল ইসলাম ভূঁইয়া পিএমপি। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য, ধন্যবাদ জ্ঞাপনের জন্য।
ধন্যবাদ। আজকের এই মহতী ভার্চুয়াল সভায় মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের আইসিটি বিষয়ক পথ প্রদর্শক, সর্বজন প্রশংসিত ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা স্যার এবং সম্মানিত বিশেষ অতিথি জনাব একেএম আফতাবুল ইসলাম এফসিএ স্যার, পরিচালক বাংলাদেশ ব্যাংক পরিচালনা পরিষদ, ডক্টর এম মোশাররফ হোসেন এফসিএ স্যার, চেয়ারম্যান বিভাগ উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি সহ বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচিত প্রতিনিধি এবং অন্যান্য প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার বলিষ্ঠ নেতৃত্ব ও নিপুণ দিক নির্দেশনা দেশ আজ উন্নয়নে মহাসড়কে। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় স্যারকে, যার নেতৃত্বে আজকে ডিজিটাল বাংলাদেশে আমরা সুকল্প করছি। রূপকল্প 2021 অর্জন ও বাংলাদেশ জীবনধারা সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার নির্লজভাবে কাজ করে যাচ্ছে, আমরা সবাই জানি। এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি পরিচালিত প্রশিক্ষণ এই দ্বারা অব্যাহত রাখবে এবং এটা কন্টিনিউ করে যাব আমাদের এই কম্পিউটার সোসাইটি থেকে। আমরা 21 শতকের, আমরা জানি সকলে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং নতুন প্রজন্মের নিকট এটাই হোক আমাদের প্রত্যাশা। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য মাননীয় বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সকল সদস্য এবং প্রশিক্ষণার্থীবৃন্দ যারা অনেক মূল্যবান সময় আমাদের এই সোসাইটিকে দিয়েছেন। বিশেষ করে আমাদের মাননীয় প্রধান অতিথি যিনি আমাদের জন্য সোসাইটির জন্য উনি কথা দিয়েছেন যে আমাদের আইসিটি কাটার প্রতিষ্ঠানের জন্য উনি সর্বাত্মক সহায়তা করবেন এবং উনি আগামী রোববার থেকে এই কাজটি শুরু করবেন। তো সব কম্পিউটার সোসাইটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম ভূঁইয়া আপনাকে। আপনার এই ট্রেনিং আয়োজন অব্যাহত থাকবে এটি আমরা প্রত্যাশা করব। আমি একটি বিষয়ে যুক্ত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি সফল করার পিছনে আমাদের কম্পিউটার সোসাইটির সবাই কাজ করেছেন, এনওবি এবং কাউন্সিলর বিন্দু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আমাদের জয়েন্ট সেক্রেটারি ফিন্যান্স মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান এবং শরীফুল আনোয়ার মাননীয় মন্ত্রী মহোদয়ের ছেলের স্কুল টিচার, তিনিও আমাদেরকে দারুণভাবে সহায়তা করেছেন। এবং বিশেষ করে বিশেষ অতিথি বৃন্দকে আমাদের সাথে যুক্ত করার ক্ষেত্রে জনাব নজরুল ইসলাম ভূঁইয়া আমাদেরকে সহায়তা করেছেন, আমরা তাকেও ধন্যবাদ জানাই। এবং এর সাথে আমরা একটা কমিটমেন্ট করতে চাই সোসাইটির পক্ষে যে চতুর্থ শিল্প বিপ্লব তথা তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ সোসাইটির পক্ষে চলমান থাকবে। এই অঙ্গীকারটা আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে করতে চাই, দেশবাসী এবং মাননীয় সদস্যদের কাছে করতে চাই। খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী প্রশিক্ষণ কোর্স এবং সময় নির্ধারণ করব, সে পর্বে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমি বলেছিলাম যে আমরা প্রশিক্ষণের পাশাপাশি গবেষণা এবং পাবলিকেশন নিয়েও কাজ শুরু করেছি, সেটিতেও আপনাদের অংশগ্রহণ আমরা চাই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করতে চাই যে আমরা আপনার দিকে তাকিয়ে থাকব, আইসিটি ক্যাডার এবং বাংলা প্রবর্তনের জনক যাতে আমরা জনক হিসেবে আপনাকে পেতে পারি সে বিষয়ে আমরা আপনার সাথে সহযোগিতা চাই, আপনার সাথে আপনার নেতৃত্বে আমরা কাজ করতে চাই। আমি আপনার যদি সর্বশেষ কোনো কিছু থাকে নির্দেশনা আমাদের জন্য মাননীয় মন্ত্রী মহোদয় বলতে পারেন, না হলে আমরা অনুষ্ঠান শেষ করব। আমার মনে হয় যে আমরা একটা করেছি। আমি বিশেষ করে বিপুল পরিমাণ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আয়োজক যারা তাদেরকে এবং সবাইকে ধন্যবাদ দেয়া, এটাই হচ্ছে আসলে আমার শেষ কথা। অসাধারণ উদ্যোগ নিয়েছেন, এটি কন্টিনিউ করে যান। আমি আশা করি যে আপনাদের যে দৃঢ় ইচ্ছা আছে সেই ইচ্ছা আপনাদেরকে জয়ী করবে এবং আমরা আপনাদের সঙ্গে আছে, এইটুকু বলে আমার মনে হয় আজকের অনুষ্ঠান আপনারা। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ফিনান্স হিসেবে একটা মিনিট সময় নিতে চাই। আমি ম্যাডাম মন্ত্রী, আপনি যখন বিসিএস এর বেসিসে প্রেসিডেন্ট দিয়েছিলেন তখন আমি বিসিএস এর মেম্বার হিসেবে
আপনাকে ভোট দিয়েছিলাম। আরেকটি পরিচয় হচ্ছে আমার যে হচ্ছে বেসিস এর মেম্বার আমার ফার্ম। আরেকটি কথা হচ্ছে আমার ফাদার টিএনটির বিসিএস টেলিকমের ছিলেন, উনি 2003 সালে মারা গিয়েছেন। তো আমাদের সবার কিছু দুইটা মেনলি একটি দাবি তো বলেছেন আইসিটি কার্ড, আরেকটি হচ্ছে বিসিএস এর মেম্বারের যে সরকারিভাবে একটা নির্দেশনা ছিল এটি মন্ত্রণালয় থেকে উঠে দিয়েছে, এটি আপনার একটু সহযোগিতার দরকার। আর আমাদের একটি কমিটি রয়েছে যে বিশিষ্ট ব্যক্তিবর্গকে আপনি প্রথমে বিসিএস এর সাথে ইনভলভ ছিলেন, আমরা হয়তো অনারি মাননীয় সভাপতির অনুমতিতে অনারি হয়তো আমরা ফেলো আপনাদেরকে করবো, তো আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাবুল ইসলাম স্যারের কাছে আমার একটু আবেদন যে বেসিসের একটি এসিপিআইপির মাধ্যমে একটি ট্রেনিং চালু ছিল, বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকেও যদি এসিপিআইপির এরকম একটি ট্রেনিং দেওয়া যায় তাহলে সদস্যদের জন্য খুব উপকৃত হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রেজাউল করিম। তিনি আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইসিটি ছড়িয়ে দেওয়ার দায়িত্বে আছেন বিসিএস এর মাধ্যমে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান উপকমিটির একজন সদস্য হিসেবে কাজ করছেন। তাকে অসংখ্য ধন্যবাদ। আমি সভাপতি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার অনুমতি দেওয়ার জন্য। হ্যাঁ, আমি অনুমতি দিচ্ছি। আমি সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা যুক্ত ছিলেন, বিসিএস এ নির্বাচিত এনওবি মেম্বার এবং কাউন্সিলর সদস্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।